বন্ধুরা, ভাগ্যের চাকা যখন ঘোরে তখন রাজপ্রাসাদের অহংকার ধুলোয় মিশে যায় আর রাস্তার ধুলো সিংহাসনে জায়গা করে নেয়। আমরা প্রায়শই মানুষের পোশাক আর পকেটের ওজন দেখে তার বিচার করি, কিন্তু আমরা ভুলে যাই যে একটি নোংরা পোশাকের আড়ালে লুকিয়ে থাকতে পারে এক মহান হৃদয়, আর দামি স্যুটের নিচে থাকতে পারে এক দরিদ্র মন। আজকের গল্পটি এমন এক অদ্ভুত সম্পর্কের, যা শুরু হয়েছিল টাকার বিনিময়ে এক চুক্তির মাধ্যমে, কিন্তু শেষ হয়েছিল এমন এক শিক্ষা দিয়ে যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আসলে ধনী কে? যার ব্যাংকে কোটি টাকা আছে, নাকি যার মনে অফুরন্ত ভালোবাসা আছে? চলুন প্রবেশ করা যাক কলকাতার বুকে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য সত্য ঘটনার আড়ালে। কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরের ঠিক পাশেই এক জরাজীর্ণ ঝোপড়িতে বাস করত শঙ্কর। এলাকার মানুষ তাকে নাম ধরে কম, বরং ভিখারি বলেই বেশি ডাকত। বয়স তার ২৬-এর কোঠায়, কিন্তু জীবনের কঠিন সংগ্রাম তার মুখে বার্ধক্যের ছাপ ফেলে দিয়েছিল সময়ের আগেই। তার চোখে ছিল এক গভীর শূন্যতা, আর ঠোঁটে লেগে থাকত অদ্ভুত এক নীরবতা। তার পরনে থাকত রং চটে যাওয়া মলিন পোশাক, কাঁধে একটি পুরনো ঝোলা, যাতে দিনের শেষে জুটে যাওয়া বাসি রুটিটুকুই ছিল তার সবচেয়ে বড় সম্পদ। হাতে একটি লাঠি, আর সামনে রাখা একটি ভাঙা টিনের কৌটো। এটাই ছিল শঙ্করের পৃথিবী, এটাই তার পরিচয়। প্রতিদিন খুব ভোরে শঙ্কর মন্দিরের চাতালে এসে পৌঁছাত, বালতি দিয়ে জল তুলে ভক্তি ভরে মন্দিরের সিঁড়িগুলো ধুয়ে দিত। তারপর হাত জোড় করে বিড়বিড় করে বলতো, ঈশ্বর, আজ কাউকে আমার কারণে রেগে যেতে দিও না, আজ কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না। এরপর শুরু হতো তার জীবন যুদ্ধের রুটিন। কখনো শিয়ালদহ স্টেশন, কখনো নিউ মার্কেট, আবার কখনো কোনো বড় অনুষ্ঠানের গেটের বাইরে। মানুষ তাকে দেখত আর ঘৃণায় মুখ ফিরিয়ে নিত, অথবা দূর থেকে খুচরো পয়সা ছুড়ে দিত, যেন সে মানুষ নয়, রাস্তার কোনো আবর্জনা। কেউ জানত না শঙ্কর ভিক্ষা করার জন্য জন্মায়নি। পরিস্থিতির নির্মম পরিহাস তাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছিল, যেখানে তার নিজের সত্তা হারিয়ে গিয়েছিল ভিখারি শব্দটির আড়ালে। সেদিনও শঙ্কর মন্দিরের এক কোণে বসেছিল। রোদের তেজ বাড়ছিল, বাতাসে ধূপ আর ফুলের গন্ধ মিশেছিল। হঠাৎ রাস্তার উল্টো দিক থেকে এক ঝাঁক দামি গাড়ির কনভয় এসে থামল। ঝকঝকে কালো গাড়ি, চারপাশে নিরাপত্তারক্ষী, কানে ইয়ারফোন লাগানো বডিগার্ড। মুহূর্তেই এলাকাটি সড়ক গরম হয়ে উঠল। বস্তির মানুষ এমন দৃশ্য সচরাচর দেখে না, তাই সবাই কাজ ফেলে ভিড় জমালো। একটি গাড়ির দরজা খুলে নেমে এলো এক তরুণী, নাম তার নন্দিনী। পরনে সাদা সিল্কের শাড়ি, ছিমছাম কিন্তু অত্যন্ত দামি সাজসজ্জা। তার চলনে ছিল আভিজাত্য, কিন্তু চোখে মুখে ছিল এক গভীর বিষাদ ও ক্লান্তি। সে যে বিত্তশালী তা তার উপস্থিতিতেই স্পষ্ট, কিন্তু তার দৃষ্টিতে সেই দম্ভ ছিল না যা সাধারণত বিত্তের সাথে আসে। সে ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে গেল। শঙ্কর একবার চোখ তুলে তাকালো, তারপর স্বভাববশত চোখ নামিয়ে নিল। ভাবল, এও হয়তো বাকি ধনীদের মতোই দুদণ্ড মন্দিরে মাথা ঠেকিয়ে গরিবদের সাথে ছবি তুলে কিছু টাকা ছুড়ে দিয়ে চলে যাবে। কিন্তু অবাক করে দিয়ে নন্দিনী সোজা এসে দাঁড়ালো শঙ্করের সামনে। শঙ্করের বুকটা ধক করে উঠল। তোমার নাম কি? নন্দিনীর কণ্ঠে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য, না ছিল দয়া, না ছিল অবজ্ঞা। শঙ্কর খানিকটা ভরকে গেল। যা খুশি ডাকুন ম্যাডাম, লোকে তো ভিখারিই বলে। নন্দিনী তার চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, না, তোমার আসল নাম জানতে চাইছি। শঙ্কর এই প্রথম কোনো ধনী মানুষের চোখে চোখ রাখল, যেখানে ঘৃণা বা উপহাসের লেশ মাত্র ছিল না। সে নিচু গলায় বলল, শঙ্কর। নন্দিনী কিছুক্ষণ চুপ করে রইল, যেন শঙ্করের ভেতরটা পড়ার চেষ্টা করছে। তারপর সে এমন এক প্রস্তাব দিল যা শঙ্করকে আমল নাড়িয়ে দিল। 1 মাসের জন্য আমার স্বামী হবে? শঙ্করের মনে হলো সে ভুল শুনেছে। আশেপাশে ভিড় করা মানুষ প্রথমে স্তম্ভিত হলো, তারপর শুরু হলো ফিসফাস আর হাসাহাসি। কেউ বলল মেয়েটির মাথা খারাপ, কেউ বলল ধনীদের খেয়াজ বোঝা দেয়। অপমানে শঙ্করের কান লাল হয়ে গেল। রাগে সে তার টিনের কৌটোটা মাটিতে আছড়ে দিল। আমি গরিব হতে পারি, কিন্তু তাই বলে তামাশার পাত্র নই। তার গলা কাঁপছিল। দান করার হলে করুন, কিন্তু নাটক করবেন না। নন্দিনীর মুখে কোনো বিকার দেখা গেল না। সে ব্যাগ থেকে একটি ফাইল আর একটি চেক বের করে শঙ্করের সামনে ধরল। এটা এগ্রিমেন্ট পেপার। সে বলল, আর এটা 50 লক্ষ টাকা। মাত্র 1 মাসের জন্য লোক দেখানো বিয়ে। শঙ্করের হাত পা কাঁপতে লাগল। 50 লক্ষ! এই পরিমাণ টাকা সে স্বপ্নেও ভাবেনি। কিন্তু টাকার অঙ্কের চেয়েও তার কাছে অদ্ভুত লাগছিল প্রস্তাবটি। আপনি কি পাগল? শঙ্কর বলল, আমি রাস্তার লোক, আমার কিচ্ছু নেই। নন্দিনীর চোখ ছলছল করে উঠল। এই প্রথম তার আভিজাত্যের খোলস ভেঙে পড়ল। আমার কাছে সব আছে, সে ধরা গলায় বলল, টাকা, খ্যাতি, প্রতিপত্তি, কিন্তু আমার কাছে যেটা নেই তা হলো সময়। শঙ্কর স্তব্ধ হয়ে গেল। নন্দিনী আরও বলল,
1 মাস পর আমাদের পথ আলাদা হয়ে যাবে। তুমি তোমার টাকা নিয়ে চলে যাবে, কোনো প্রশ্ন করা হবে না। আর আমি যদি রাজি না হই? শঙ্কর পাল্টা প্রশ্ন করল। নন্দিনী দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমার জীবনটা অর্থহীন হয়ে যাবে। কথাগুলো কোনো ব্যবসায়িক চুক্তির মতো শোনালো না, শোনালো এক অসহায় নারীর বাঁচার আকুতির মতো। শঙ্কর তাকে আর ভিখারির চোখে দেখল না, দেখল একজন মানুষ হিসেবে যে হয়তো তার চেয়েও বেশি বিপন্ন। চারপাশের ভিড় তখনও শোরগোল করছে, কেউ ভিডিও করছে, কেউ মজা নিচ্ছে। শঙ্কর একবার চেকের দিকে তাকালো, একবার নিজের জীর্ণ পোশাকের দিকে, তারপর মন্দিরের দিকে। আমার ভাবার সময় চাই, সে বলল। নন্দিনী মাথা নেড়ে বলল, আজ সন্ধে পর্যন্ত আমি অপেক্ষা করব। সে চলে গেল, আর গাড়ির ধুলো উড়িয়ে মিলিয়ে গেল। শঙ্কর বসে রইল একা, হাতে সেই ফাইল, আর মাথায় ঘুরপাক খাচ্ছে। 1 মাসের স্বামী, কোটিপতি স্ত্রী, 50 লক্ষ টাকা। সন্ধ্যায় শঙ্কর মন্দিরের পেছনে গঙ্গার ঘাটে বসে মায়ের কথা ভাবছিল। মা বলতেন, বাবা, সম্মানের ভাত পেটের ভাতের চেয়েও দামি। কিন্তু মায়ের সেই শিক্ষা আর এই শহরের নির্মম বাস্তবতার মধ্যে অনেক ফারাক। সন্ধ্যা নামতেই নন্দিনী ফিরে এলো। এবার সে একা। কি ঠিক করলে? সে জানতে চাইল। শঙ্কর তার দিকে তাকিয়ে বলল, আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। নন্দিনী অবাক হল। কি শর্ত? শঙ্কর দৃঢ় গলায় বলল, এই 1 মাস আপনি আমাকে মানুষ হিসেবে সম্মান করবেন, চাকর বা ভিখারি হিসেবে নয়। আর যদি একবারও আপনি আমাকে ছোট করেন, আমি সেই মুহূর্তেই চুক্তি ভেঙে চলে যাব। নন্দিনীর গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। মঞ্জুর, সে বলল। শঙ্কর জীবনে প্রথমবার কোনো ধড়ির সামনে হাত পাতল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানাল। সে জানত না এই 1 মাস তাদের দুজনের জীবনকে চিরতরে বদলে দেবে। পরের সকালটা শঙ্করের কাছে কোনো রূপকথার চেয়েও কম ছিল না। গাড়ি এসে থামল, কিন্তু আজ এলাকার মানুষের দৃষ্টিতে ছিল কৌতূহল আর বিস্ময়। খবর রটে গিয়েছিল যে কোটিপতি মেয়ে ভিখারিকে বিয়ে করছে। শঙ্কর যখন গাড়িতে উঠল, তার পায়ে তখনও সেই ছেঁড়া চটি, কিন্তু তার মেরুদণ্ড ছিল সোজা। নন্দিনী আজ হালকা নীল রঙের সালোয়ার পরেছিল। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও দৃষ্টি ছিল স্থির। যাবে? সে জিজ্ঞেস করল। শঙ্কর মাথা নাড়ল। গাড়ি কলকাতার সবচেয়ে অভিজাত এলাকা আলিপুরের দিকে ছুটল। বাইরের দৃশ্য বদলাতে থাকল। বস্তি, আবর্জনা আর ভাঙা রাস্তা পেছনে ফেলে তারা প্রবেশ করল এক অন্য জগতে, যেখানে আকাশ ছোঁয়া অট্টালিকা আর চওড়া রাস্তা। গাড়ি থামল এক বিশাল প্রাসাদের মতো বাড়ির সামনে। গেট খুলে গাড়ি ভেতরে ঢুকল। শঙ্করের বুক টিপটিপ করছিল। এটাই আপনার বাড়ি? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ। বাড়ির ভেতরে সাজানো বাগান, ঝকঝকে মার্বেলের মেঝে আর সারিবদ্ধ চাকরবাকর। গাড়ি থেকে শঙ্কর নামতেই সবাই হা করে তাকিয়ে রইল। তাদের চোখে ছিল বিস্ময় আর প্রচ্ছন্ন ঘৃণা। একজন ফিসফিস করে বলল, একেই কি ম্যাডাম নিয়ে এলেন? নন্দিনী সবাইকে উপেক্ষা করে বলল, সবাই শুনে রাখো, এ হলো শঙ্কর, আগামী 1 মাস ও এই বাড়ির জামাই। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। বাড়িতে পা রাখতেই এক বজ্রকণ্ঠ ভেসে এলো, এসব কি নোংরামি হচ্ছে? সিঁড়ি দিয়ে নেমে এলেন এক রাশভারী প্রৌঢ়। নাম রাজশেখর চৌধুরী, নন্দিনীর বাবা। চোখে মুখে আভিজাত্যের দম্ভ। বাবা। নন্দিনী কিছু বলতে গেল। চুপ। তিনি ধমক দিলেন। তারপর শঙ্করের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, কত টাকা চাই তোমার? শঙ্করের আত্মসম্মানে আঘাত লাগল। সে শান্ত কিন্তু দৃঢ়ভাবে বলল, যা চুক্তি হয়েছে সেটাই। রাজশেখর ব্যাকা হাসলেন। ভিখারির আবার দেমাক? নন্দিনী, এই দিনের জন্যই কি তোমাকে বড় করেছিলাম? নন্দিনীর চোখ ভিজে এলো। বাবা, এটা আমার সিদ্ধান্ত। রাজশেখর ব্যঙ্গ করলেন। তোমার সিদ্ধান্ত? ভুলে যেও না, এটা কার বাড়ি? শঙ্কর বুঝতে পারল, ধনীদের শুধু টাকাই থাকে না, তাদের কথার মধ্যেও থাকে ধারালো অস্ত্র। শঙ্করকে দোতলার একটি বিলাসবহুল ঘর দেওয়া হলো। এসি, নরম বিছানা, বিশাল আয়না। সে আয়নায় নিজেকে দেখে চিনতেই পারল না। চাকরদের দেওয়া নতুন পোশাকে তাকে অন্য মানুষ মনে হচ্ছিল। কিন্তু পোশাক বদলালেও ভেতরের শঙ্কর তো একই ছিল। দিন কাটতে লাগল। প্রতিটা মুহূর্তে শঙ্করকে বুঝিয়ে দেওয়া হতো যে সে এখানে অনাহুত। ডাইনিং টেবিলে খেতে বসলে আত্মীয়রা বাঁকা চোখে তাকাত। একদিন এক আত্মীয় বলেই ফেলল, কি ব্যাপার, এখানেও কি চাওয়ার অভ্যাসটা যায়নি? শঙ্কর চুপ করে রইল, কিন্তু নন্দিনী বাটি ঠুকে বলল, যথেষ্ট হয়েছে। সে রাতে নন্দিনী ছাদে দাঁড়িয়ে কাঁদছিল। শঙ্কর সেখানে গেল। আমাকে ক্ষমা করো, সে বলল, আমার জন্য তোমাকে কথা শুনতে হচ্ছে। শঙ্কর তাকে থামিয়ে দিয়ে বলল, ক্ষমার দরকার নেই। মনে আছে আমার শর্ত, মানুষ হিসেবে দেখার? নন্দিনী ম্লান হাসল। তুমি সত্যিই আলাদা শঙ্কর।
ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে উঠল এক অদ্ভুত সখ্যতা। শঙ্কর স্বামীর অধিকার নয়, বন্ধুর মতো পাশে দাঁড়াত। নন্দিনী প্রায়ই অসুস্থ হয়ে পড়ত, শঙ্কর সেবা করত। এক রাতে শঙ্কর জিজ্ঞেস করল, তুমি কেন করছো এসব? নন্দিনী আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ আমার হাতে সময় নেই শঙ্কর, 1 মাস পর সব শেষ। তার গলা কেঁপে উঠল। শঙ্কর কিছু না বুঝলেও অনুভব করল এর পেছনে আছে কোনো গভীর রহস্য। এদিকে রাজশেখর চৌধুরী শঙ্করকে অপমান করার কোনো সুযোগই ছাড়তেন না। একদিন তিনি ঘোষণা করলেন, কাল একটা গ্র্যান্ড পার্টি হবে, শহরের সব গণ্যমান্য ব্যক্তিরা আসবে, দেখি আমার জামাই কিভাবে আমার মান রাখে। শঙ্করের বুঝতে বাকি রইল না যে এটা তাকে সবার সামনে ছোট করার একটা ফাঁদ। পার্টির দিন পুরো চৌধুরী ভিলা সেজে উঠল আলোয়। কলকাতার নামি দামি ব্যবসায়ী, নেতা আর মিডিয়ার লোকজনে বাড়ি ভরে গেল। সবার মুখে একটাই আলোচনা, রাজশেখর চৌধুরীর মেয়ের অদ্ভুত বিয়ে। শঙ্করকে পরানো হলো দামি স্যুট। আয়নার সামনে দাঁড়িয়ে তার মনে হলো সে যেন এক মিথ্যে নাটকের অভিনেতা। পার্টিতে শঙ্কর প্রবেশ করতেই গুঞ্জন থেমে গেল। সবার চোখ তার ওপর, কেউ হাসছে, কেউ বিদ্রূপ করছে। নন্দিনী এসে তার পাশে দাঁড়ালো। আজ তাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। তুমি চাইলে ঘরে যেতে পারো, সে ফিসফিস করে বলল। শঙ্কর বলল, না, আজ পালালে সারা জীবন পালাতে হবে। রাজশেখর মাইক্রোফোন হাতে নিলেন। স্বাগত সবাইকে। আজ আপনাদের পরিচয় করিয়ে দিই আমার মেয়ের স্বামীর সাথে। স্বামী শব্দটিতে তিনি এমনভাবে জোর দিলেন যেন কোনো কৌতুক বলছেন। তিনি শঙ্করকে মঞ্চে ডাকলেন। আচ্ছা বলুন তো, বিয়ের আগে আপনি কি করতেন? প্রশ্নটা ছিল তীরের মতো। শঙ্কর শান্ত গলায় বলল, পরিশ্রম করতাম। হল ভর্তি লোক হেসে উঠল। পরিশ্রম নাকি ভিক্ষা? রাজশেখর ব্যঙ্গ করলেন। নন্দিনী প্রতিবাদ করতে চাইল, কিন্তু শঙ্কর তাকে থামিয়ে দিল। ভিক্ষাও এক ধরনের পরিশ্রম স্যার, যখন মানুষ নিরুপায় হয়। পুরো হলে পিনপতন নীরবতা। ও, তা পড়াশুনো কত দূর? রাজশেখর থামলেন না। শঙ্কর কিছুক্ষণ চুপ থেকে বলল, জীবন যেটুকু শিখিয়েছে। তার মানে মূর্খ? রাজশেখর অট্টহাসি দিলেন। নন্দিনী, এই তোমার পছন্দ? তখনই এক সাংবাদিক চিৎকার করে উঠল, এই বিয়ে কি টাকার জন্য? শঙ্করের ধৈর্যের বাঁধ ভাঙল। সে মাইকটা হাতে নিল। তার মনে পড়ল সেই সব অন্যায়ের কথা যা তাকে রাস্তায় নামিয়েছিল। আপনারা জানতে চান আমি কে? তার কণ্ঠস্বর গম গম করে উঠল। আমিও আপনাদের মতোই স্বপ্ন দেখতাম। আমি সিভিল সার্ভিস পরীক্ষায় টপার ছিলাম, কিন্তু সততার মূল্য দিতে গিয়ে আমাকে সব হারাতে হয়েছে। উপস্থিত সবাই চমকে উঠল। আমাকে বলা হয়েছিল দুর্নীতির সাথে আপোষ করতে, আমি করিনি। তার ফলে আমার নামে মিথ্যে মামলা দেওয়া হয়, চাকরি কেড়ে নেওয়া হয়। আমার মা অসুস্থ ছিলেন, টাকার অভাবে বিনা চিকিৎসায় তিনি মারা যান। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কিন্তু আপনাদের এই সমাজ আমাকে ফিরিয়ে দিয়েছে। শঙ্করের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ভাঙা মানুষ ছাড়া আর কিছুই আমি নই, আর ভাঙা মানুষ তো রাস্তাতেই থাকে। নন্দিনী কাঁদতে কাঁদতে শঙ্করের কাছে চলে এলো। আর নয় শঙ্কর, প্লিজ। শঙ্কর মাইক নামিয়ে রাখল। এবার আপনারা বিচার করুন, আমি ভিখারি নাকি সেই মানুষ যাকে আপনারা ভিখারি বানিয়েছেন? রাজশেখর কিছু বলতে যাবেন, তখনই নন্দিনী টলে পড়ে গেল। নন্দিনী! শঙ্কর তাকে ধরে ফেলল। সে জ্ঞান হারালো। মুহূর্তের মধ্যে পার্টির আমেজ বদলে গেল আতঙ্কে। ডাক্তার ডাকা হলো। জানা গেল নন্দিনীর অবস্থা খুব খারাপ। অতিরিক্ত মানসিক চাপ সে নিতে পারেনি। রাজশেখর ধপ করে চেয়ারে বসে পড়লেন। হাসপাতালের করিডর, আইসিইউ এর বাইরে শঙ্কর বসে আছে। নন্দিনীর জ্ঞান ফেরার পর সে শঙ্করকে কাছে ডাকল। আমাকে মাফ করে দিও শঙ্কর, সে ক্ষীণ কণ্ঠে বলল। আমি তোমাকে এই নরকে টেনে এনেছি। শঙ্করদার হাত ধরল। তোমার কি হয়েছে নন্দিনী? নন্দিনী ম্লান হেসে বলল, আমার লাস্ট স্টেজ ক্যান্সার শঙ্কর। ডাক্তাররা সময় বেঁধে দিয়েছিলেন। বাবা চেয়েছিলেন কোনো ব্যবসায়ীর সাথে আমার বিয়ে দিতে, ব্যবসার খাতিরে। কিন্তু আমি চেয়েছিলাম জীবনের শেষ কটা দিন এমন কারো সাথে কাটাতে যে আমাকে সওদার বস্তু ভাববে না। তুমি আমাকে সেই সম্মান দিয়েছ। শঙ্কর পকেট থেকে সেই এগ্রিমেন্ট পেপারটা বের করে ছেড়ে টুকরো টুকরো করে ফেলল। ভালোবাসা বা সম্পর্ক কোনো কাগজের ওপর নির্ভর করে না নন্দিনী। আমি ভাড়ায় খাটা স্বামী নই। বাইরে দাঁড়িয়ে সব শুনছিলেন রাজশেখর। তার চোখের জল বাঁধ মানছিল না। তিনি বুঝলেন টাকা দিয়ে তিনি মেয়ের সুখ কিনতে চেয়েছিলেন, কিন্তু শান্তি দিতে পারেননি। সেই রাতটা ছিল বিভীষিকাময়। ভোরের দিকে নন্দিনী চলে গেল না ফেরার দেশে। তার মুখে ছিল এক প্রশান্তির হাসি। রাজশেখর এসে শঙ্করের সামনে হাত জোড় করে দাঁড়ালেন। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি অন্ধ ছিলাম। শঙ্কর বলল,
ক্ষমা চাওয়ার চেয়ে বড় হলো ভুল বুঝতে পারা। নন্দিনীর মৃত্যুর পর শঙ্কর চলে গেল। সে এক পয়সাও নিল না। কিছুদিন পর শহরে খবর রটে গেল, নন্দিনীর সমস্ত সম্পত্তি একটি ট্রাস্টে দান করা হয়েছে, যার উদ্দেশ্য গরিবদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া। আর সেই ট্রাস্টের দায়িত্বে আছে শঙ্কর। সে এখন আর ভিক্ষে করে না, সে মানুষের অধিকারের জন্য লড়াই করে। 1 বছর পর এক অনুষ্ঠানে রাজশেখর চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে বললেন, আমি আমার মেয়েকে বাঁচাতে পারিনি, কিন্তু তার রেখে যাওয়া মানুষটি হাজারো মানুষকে বাঁচাচ্ছে। আমি শিখেছি, মানুষের পরিচয় তার বৃত্তে নয়, তার চিত্তে। শঙ্কর দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে হলো তারার ভিড়ে নন্দিনী হাসছে। এক সময়ের ভিখারি আজ হাজারো মানুষের অভিভাবক। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ, কিন্তু প্রশ্নটি আপনাদের জন্য। আপনার আশেপাশেও হয়তো এমন কোনো শঙ্কর আছে, যাকে আপনারা পোশাক দেখে বিচার করছেন। মনে রাখবেন, যাকে আমরা অবহেলা করি, তার ভেতরের মানুষটি হয়তো আমাদের চেয়েও অনেক বড়। গল্পটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করুন, কারণ একটি গল্পই পারে কারো দৃষ্টিভঙ্গি বদলে দিতে। আমাদের চ্যানেল সত্যি গল্পের সফরে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো জীবন ছোঁয়া গল্পের সাথে। ধন্যবাদ।